বড়বাজারে হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে একেবারে মুহূর্তের মধ্যেই হোটেলটি একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। তার কারণ যে আগুন লেগেছিল, ধোঁয়া বের হওয়ার জায়গাটুকু পাননি, যার ফলে হোটেলের মধ্যে যে সমস্ত আবাসিকরা ছিলেন তারা একেবারে দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঝরে পড়লেন। ইতিমধ্যে আপনারা জানেন এই অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র দমবন্ধ হয়ে, এবং আরেকজন হোটেল কর্মী যিনি প্রাণে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছিলেন এবং সেখান থেকে পড়েই তার মৃত্যু হয়। বন্ধ ছিল সিঁড়ি, যে কারণে বেরোতে না পেরে 13 জনের মর্মান্তিক মৃত্যু হলো। যে প্রশ্নগুলো বারবার সামনে আসছে যে দায়টা কার, আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অমৃতা একদম সেখান থেকে নিউজ রুম থেকে রয়েছেন। অমৃতা, যে প্রশ্ন বারবার সামনে আসছে যে এই যে মৃত্যু মিছিল, এই মৃত্যু মিছিলের দায় কার? একেবারে এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে, তার কারণ একাধিক বেনিয়মের জায়গা সামনে আসছে। 3 বছর আগে শেষ এনওসি দেওয়া হয়েছিল, এমনকি ডান্স ফ্লোর এবং পানশালা বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল, এমনই একাধিক তথ্য সামনে আসছে। এই মুহূর্তে সরাসরি নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, এই 14টা মানুষের প্রাণ এভাবে চলে গেল, কিন্তু দায় কার সেই উত্তরটা এখনো অধরা। দেখো, এই দায় কার, এর দায় তো নিতে হবে একদিকে দমকলকে, একদিকে কর্পোরেশনকে, সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও এর দায় নিতে হবে। কেন বলছি এই কথা? তুমি যদি দেখো যে এই হোটেল চলছে, এই হোটেলের 42টা রুমে 88 জন বোর্ডার ছিলেন, অর্থাৎ সব মিলিয়ে হোটেলে কম লোক ছিলেন না। এতগুলো রুম, 42টা রুমে 88 জন রয়েছেন, তো তাদের নিরাপত্তা একটা হোটেলে যাতে সুরক্ষিত হয় সেই দায়িত্ব যেরকম হোটেলের রয়েছে, ঠিক একইভাবে পুলিশ প্রশাসন, পুরসভা, দমকল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার পর এড়াতে পারে কি, এই প্রশ্ন উঠছে। কেন উঠছে আমি তোমাকে বলছি। এই হোটেল অন্য কোথাও নয়, গ্রামগঞ্জে কোথাও নয়, একদম কলকাতা শহরে বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে এইরকম একটা জায়গায় এই হোটেল সকলের নজরে থাকা উচিত। অথচ তুমি দেখো, এই হোটেলের একটা অংশ ভেঙে সেখানে বেআইনিভাবে একটা পানশালা তৈরি হচ্ছিল, এবং পুরসভার বক্তব্য তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তাহলে কারোর কোনো নজরদারিতে পড়লো না যে এইভাবে একটা বেআইনি কাজ হচ্ছে? এইটা একটা প্রশ্ন উঠছে। দমকলের বক্তব্য 2012 সালের পর এই হোটেল বিল্ডিংয়ের জন্য আর কোনো এনওসি নেওয়া হয়নি। তাহলে 2022 সালের পর এনওসি নেওয়া হয়নি। তাহলে 2022 সালের পর 3 বছর কেটে গেছে, কেন এনওসি নিল না? তাহলে দমকল কি করছিল, এই প্রশ্ন উঠছে। এখানে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে এই অভিযোগ যে একটা ঘর ভেঙে সেখানে একাধিক ঘর করা হয়েছে। শুধু তাই নয়, ছাদেও ঘর করা হয়েছে, এবং এই অভিযোগ উঠছে যে 4 তলা অবধি এর নির্মাণের অনুমতি ছিল, কিন্তু করা হয়েছে 6 তলা। তাহলে কর্পোরেশনের কোনো সার্ভিলেন্স সিস্টেম নেই? কর্পোরেশনের চোখে পড়লো না যে একটা 4 তলা অবধি অনুমতি নিয়ে একটা বিল্ডিং কলকাতা শহরের মাঝখানে সেটা 6 তলা হয়ে গেল, যেখানে একটা হোটেল চলে, সেখানে এত মানুষের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। এবং কালকে অগ্নিকাণ্ডের ঘটনার পর কি হলো, দেখা গেল সেখানে কোনো ফায়ার অ্যালার্ম বাজলো না, সেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, এবং যে ব্যবস্থাটা রয়েছে সেটা কাজ করলো না। এবং শুধুমাত্র তাই নয়, আগুন লাগলে পরে আপদকালীন তো একটা ব্যবস্থা থাকবে যে সেখান থেকে যারা হোটেলে রয়েছেন সেই আবাসিকদের বের করা হবে কী করে, তার কোনো যথাযথ ব্যবস্থাই ছিল না। ফলে এই 14 জন মানুষকে হোটেলের মধ্যে আটকে থেকে রীতিমতো দমবন্ধ হয়ে মরতে হলো। তো এই ঘটনা কেন ঘটবে? একটা হোটেলে সেখানে আসছেন মানুষ, এই নিশ্চয়তার সাথে আসছেন যে কলকাতা শহরের একটা হোটেলে থাকছি, এখানে যেরকম হোটেল কর্তৃপক্ষের দায় থাকে, ঠিক এই হোটেলগুলো যথাযথভাবে চলছে কিনা, নিয়ম মেনে চলছে কিনা, সেটা দেখার দায় তো দমকলের, কর্পোরেশনের, পুলিশ প্রশাসনের মধ্যেও পড়ে। তাহলে প্রশ্ন উঠছে তারা কি করছিল? কলকাতা শহরে এই ঘটনায় প্রথম ঘটলো এরকমটা নয়। আমি যদি তোমাকে বলি, 23শে মার্চ 2010 সালে স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তাতে 43 জনের মৃত্যু হয়েছিল, এবং সেখানেও এরকম একটা দমবন্ধ হয়ে ওপরে সিঁড়ির ঘরের কাছে সেইখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, একদম ছাদের ওখানে গিয়ে দমবন্ধ হয়ে। তারপরেও প্রচুর বিতর্ক হয়, অনেক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। এরপর 2001 সালে, ঠিক 2011 সালে আবার ঠিক এক ঘটনা, ঢাকুরিয়া আমরি হসপিটালে, তোমার মনে আছে, 92 জন মানুষ রীতিমতো দমবন্ধ হয়ে মারা যান। তারপরেও এই শহরে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিল্ডিংগুলোর মধ্যে কি করে ঠিকঠাক করা যায়, এই সমস্ত নিয়ে নানান আলোচনায় পুলিশ প্রশাসন নানান ধরনের প্রতিশ্রুতি দেয়,
কিন্তু তারপরে কি হলো, 2013 সালে শিয়ালদার সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ড হলো, 20 জন মারা গেল। তারপরে আবার 2021 সালে স্ট্যান্ডার্ডের কাছে নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড হলো, 9 জন মারা গেল। ঘটনা একের পর এক ঘটে চলেছে গত কয়েক বছর ধরে, এবং মানুষকে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষকে মারা যেতে হচ্ছে, এবং প্রত্যেকবারই পুলিশ প্রশাসন, দমকল, কর্পোরেশন এদের তরফ থেকে নানান প্রতিশ্রুতি আমরা শুনি, নানান ব্যবস্থা করা হবে বলে এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, কিন্তু কার্যক্ষেত্রে কি এই ব্যবস্থাগুলোর আদৌ কোনো রূপায়ণ হয়? কার্যক্ষেত্রে কি সত্যিই কোনো সার্ভিলেন্স সিস্টেম যেটা তৈরি করা হয় সেটা সত্যি সত্যি কাজ করে, নাকি এগুলো কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ধরনের কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপর যে কে সেই অবস্থায়? ফলে এর দায় পুলিশ প্রশাসন, কর্পোরেশন এবং দমকল এড়াবে কি করে, এই প্রশ্ন উঠছে। একেবারে একাধিক প্রশ্ন উঠছে, এবং সব থেকে অসহায় অবস্থা হয়েছিল সেই সমস্ত আবাসিকদের। তার কারণ তারা সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু ডান্স ফ্লোর তৈরি হওয়ার কারণে সেই পিছনের সিঁড়িটিও বন্ধ করে রাখা ছিল, এবং সেই কারণে সিঁড়ি দিয়েও তারা সেই সময় নামতে পারেননি এবং ঢলে পড়েন মৃত্যুর কোলে।